কি এই মগবাজারে গিয়ে আগুন দাও জামাত ইসলামের নেতার বাসায়, ওইটা কোনোটাই আমার কাছে কোনো কিছু মিন করে না। কিন্তু আমি কিন্তু বুঝতে পারি যে ওর কথার মূল্য আমার কাছে বিবেচিত হবে হচ্ছে আমার অবস্থান দিয়ে, তাই না? তো আমার জায়গা থেকে তো ওইটা আমাদের চেষ্টা করা উচিত। আর যদি কেউ মিথ্যা কথা বলে, গুজব বলে, সেটার আয়ু তো অনেক কম। মানে আমি তো সকালবেলায় এটা বুঝতে পারতেছি, বা 2 মিনিট পরে এটা বুঝতে পারতেছি, তাই না? এইটারে আমরা এত সিরিয়াসলি কেন নিব? মানে এটা আমাদের কি সমস্যা করবে? আমি যে কোনো অর্থে সোশ্যাল মিডিয়া হোক আর মেইন স্ট্রিম মিডিয়া হোক, কোনো মিডিয়ার গলা টিপে হত্যা করা বিশ্বাস করি না। কিন্তু একটা দায়বদ্ধতা, একটা জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করতে হবে। সেটা রাষ্ট্রের আইন, রাষ্ট্রের আইনটা যদি নির্মোহভাবে প্রয়োগ হয়, তাহলে আমি যখন বুঝবো যে আমাকে কোনটা করতে হবে কোনটা করতে হবে না, আমি চাইলেই আমি আজকে বসে আমি বাংলাদেশের স্বাধীনতা নতুন করে ঘোষণা করতে পারি না। এটা রাষ্ট্রবিরোধী হবে। সুতরাং আইন কানুন তো থাকতেই হবে, কারণ আইন কানুন ছাড়া এমন কোন বিশ্বের এমন কোন দেশ নেই যেটা গণমাধ্যম কেন সবকিছুই নিয়ন্ত্রিত হয়। তো সুতরাং সেইটাকে মানে প্রোটেক্ট করতে হবে। কিন্তু আমাদের এখানে যেটা হচ্ছে, ওই যে অপব্যবহার হচ্ছে। আজকে হয়তো আমি মানে উস্কানি বা সহিংসতার জন্য অমুক মিডিয়াকে আমি দায়ী করলাম, বা গণমাধ্যমকে, সোশ্যাল মিডিয়াকে আমি গলা টিপে হত্যা করলাম। অন্যদিন দেখা যাবে যে এইটার সুযোগ ধরে আমি যে ভালো কাজটা করতেছি, আমার আমার ভালো কাজটা যেহেতু তাদের বিরুদ্ধে যাচ্ছে, ক্ষমতাসীনদের বিরুদ্ধে যাচ্ছে, তখন তারাও একটা ইস্যু ধরে আমাকে গলা টিপে হত্যা করলো। এই জায়গাটাই হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স করা, এবং রাষ্ট্র গণতান্ত্রিক কিনা, রাষ্ট্র নিরপেক্ষ কিনা, সেটা প্রমাণের জায়গায় ইনস্টিটিউশন গুলি যদি বিল্ড আপ হয়, আমি অবশ্য গণমাধ্যম, আমি আইন। অবশ্য আমি অবশ্য আপনার সাথে দ্বিমত পোষণ করব না, কিন্তু আমরা যেটাকে আসলে নতুন করে মব কালচার বা ইত্যাদি নামে দিছি, সেটা আমাদের মধ্যে সারা জীবন ছিল। আমার মনে আছে যে খুব বেশি দিন আগে না, একজন ভদ্র মহিলাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল ছেলে ধরা সন্দেহে। পরে দেখা গেছে যে সে তার, এবং আমরা যে কোনো চোর পকেটমার 20 টাকা 25 টাকা মারলে তাদেরকে গাছের সাথে বেঁধে রাখি, পিটিয়ে মারি, মানে কি জানা কি করি, এগুলি আমরা খুব আগ্রহ করেই করি। এটা আমাদের মধ্যে সারা জীবনই ছিল। কিন্তু মানে মিডিয়ার ক্ষেত্রে ব্যাপারটা কেমন সেটা যদি একটু আন্তর্জাতিক প্রেক্ষাপট থেকেও একটু বলতেন, যেহেতু সাবির ভাই এখন লন্ডনে আছেন। সাবির ভাই, আমরা কিন্তু নাইজেল ফারাজকেও দেখছি, জর্জ গ্যালাওয়েকেও দেখছি। দুই দিক থেকে যদি আমরা বলি, ওদের বক্তব্যের মধ্যে এরকম অনেক কিছু ছিল, এবং তারা ডেমাগগ, তারা অনেক রকম কথা বলছেন যেগুলি, কিন্তু তাদেরকে যে ডিল করা হয়েছে, আমরা কি আমাদের যে কথাগুলি শুনতে ভালো লাগে বা লাগে না, তাদেরকে সেভাবে ডিল করি সোশ্যাল মিডিয়ার নাম দেয়া বা ইনফ্লুয়েন্সার বলে? মানে একটু যদি। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু আইন আছে যে হত্যাকাণ্ডে উস্কানি দেওয়া বা কোনো সহিংসতায় উস্কানি দেওয়া, এগুলোর বিরুদ্ধে কিন্তু আইন আছে, এবং এটা ফৌজদারি অপরাধ এগুলা। কাজে আপনার যদি কেউ সামাজিক মাধ্যমে বা টেলিভিশনে এই ধরনের কোনো হত্যাকাণ্ড বা সহিংসতায় উস্কানি দেয়, এবং এটা যদি আইনজীবীরা প্রমাণ করতে পারে সে দিয়েছে, আপনি ওই নির্দিষ্ট অপরাধের জন্য ওই নির্দিষ্ট ব্যক্তিকে সাজা বিরুদ্ধে দেওয়া মামলা যাবে। করবে। কিন্তু ওই চ্যানেল তো আপনি বন্ধ করতে করা ঠিক হবে না, কারণ তাহলে তো ওটা হয়ে যাবে চ্যানেলের কণ্ঠরোধ। বা একটা সোশ্যাল মিডিয়া সাইট আপনি বন্ধ করে দিতে পারেন না, কারণ সে কোনো এক জন্মে একটা উস্কানিমূলক বক্তব্য দিয়েছিল। ওইটার জন্য যে ব্যক্তি করেছে, যা করেছে, ওই স্পেসিফিক ওই ক্রাইমের জন্য তার বিরুদ্ধে অ্যাকশন হওয়া যেতেই পারে যদি আইন থাকে, এবং বাংলাদেশে এরকম আইন আছে। কাজেই এই দেশেও কিন্তু একইভাবে জিনিসটা চলে। এটা মিডিয়া হোক আর যেই হোক, এখানে যদি কেউ কোনো অপরাধ করে তার বিরুদ্ধে মামলা হবেই। আপনি দেখেন সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে নিউজ অফ দ্য ওয়ার্ল্ড নামক যেই সাপ্তাহিক পত্রিকা ছিল, বিশাল 125 বছরের পুরনো পত্রিকা, সানডে পত্রিকা, তার যে সম্পাদক ছিল, পরে সে প্রাইম মিনিস্টার ডেভিড ক্যামেরনের প্রেস সচিব বা হেড অফ কমিউনিকেশন ছিল। সেই কমিউনিকেশন হেড থাকা কালে তার বিরুদ্ধে মামলা হয়েছে, তার বিচার হয়েছে, এবং বিচারে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। কি কি ঘটনা? তারা বেআইনিভাবে একটা মৃত মেয়ের টেলিফোন ভয়েস মেসেজ হ্যাক করেছিল। এটা ইনভেশন অফ প্রাইভেসি এত স্ট্রং। তারপরে এবং চিরকালের জন্য পত্রিকাটা, এবং হ্যাঁ, তাকে রিজাইন করতে হলো এবং জেল খাটতে হলো, এবং মালিক সেই পত্রিকাটাই বন্ধ করে দিল। চিরকালের জন্য পত্রিকাটা বন্ধ হয়ে গেল। এবং এটা কারণ ছিল যে ওই একটা অপরাধ না, সে মালিক জানতো যে এই কাজটা একেবারে ধারাবাহিকভাবে করা হয়েছে তার পত্রিকায়, এবং ওইটার থেকে রেহাই পাওয়ার জন্য সে পত্রিকা বন্ধ করে দিচ্ছে। তাহলে একের পর এক মামলা আসতো, একের পর এক ঘটনা বেরোতো। কাজেই আপনাকে শক্তভাবে, মিডিয়া হোক, সোশ্যাল মিডিয়া হোক, যে মিডিয়া হোক, যদি কোনো অপরাধমূলক কাজ হয়, যদি কেউ করে, সেটাকে ওই সুনির্দিষ্ট অপরাধের জন্য ওই সুনির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। কিন্তু চ্যানেল বা সাইটকে বন্ধ করা, এটা হয়ে যাবে বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ আমার মতে। আমি একটু দীপু ভাইয়ের কাছে একটু রাজনৈতিক তাৎপর্যের জায়গায় একটু আসতে চাই। দীপু ভাই,
আমরা নানা রকম কথা শুনছি, আমাদের দর্শকদের মধ্যে কেউ কেউ বলছেন যে এনসিপি জামায়াতে ইসলামের সঙ্গে যাচ্ছে, সেইটার ব্যাপারে আপনাদের মন্তব্য একটু শুনতে চাচ্ছে। এখন নতুন রাজনৈতিক দল এনসিপি, তাদের সাথে জামায়াতের একটা প্রকাশ্য বিরোধও আমরা একসময় দেখছি, এখন আবার জামায়াতের সঙ্গে যাওয়া, আমরা বিএনপির সাথে যাওয়া প্রসঙ্গও শুনছি। এইগুলির রাজনৈতিক তাৎপর্যটা কি আপনি যদি একটু বলতেন? যে সাবির ভাই কথাটা শুরু করেছিলেন যে তৃতীয় পক্ষ আমাদের আছে কিনা। তো এনসিপি তো আমাদের মধ্যে জুলাই বিপ্লব এবং অন্যান্য নানা কারণে নানা আশা জাগিয়েছিল। তো ও দ্বিতীয় পক্ষের মধ্যে উনাদের মানে প্রথম বা দ্বিতীয় পক্ষের মধ্যে সংযুক্ত হয়ে যাওয়াটা সেটা কেমন হবে, বিএনপির সঙ্গে হোক আর জামায়াত ইসলামের সঙ্গে হোক, সেটা জানতে চাচ্ছি। আর শুধু দর্শকদের একটা মন্তব্য পড়ে শোনাচ্ছি। আফ্রিদে আহমেদ উনি বলছেন, খালেদুদ্দিন ভাই আপনাকে কখন দেশে মাটিতে দেখবো, আপনি দেশে এসে কি তারেক রহমান ইন্টারভিউ নেবেন সরাসরি? আমি তো দেশে নির্বাচনের আগে অবশ্যই আসবো, ফেব্রুয়ারি মাসেই আসবো, কিন্তু তারেক সাহেব আমাকে ইন্টারভিউ দিবেন কিনা সেটা আমি জানি না। আমি গত 5 বছর ধরে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এই চেষ্টায় কোনো ফল প্রকাশ হয় না। আমাদের প্রশ্ন অবশ্য সাবির ভাইয়ের জন্য আছে যে সাবির ভাই চেষ্টা করেছিলেন কিনা উনি যখন চাকরিতে ছিলেন, সেই প্রশ্ন আমাদের আছে, সেটা আমরা পরে করব। দিবু ভাই আপনি যদি একটু বলতেন যে আসলে আমরা কোনো তৃতীয় পক্ষ না পেয়ে তাকে প্রথম বা দ্বিতীয় পক্ষের সাথে যুক্ত হয়ে যেতে দেখা আমাদের জন্য আসলে ভালো কি খারাপ, বা কিভাবে দেখেন আপনি? আসলে এনসিপি একটা বিপাকের মধ্যে পড়ে গেছে। তারা তৃতীয় শক্তি হিসাবে তারা একটা জোট করার চেষ্টা করছিল, কিন্তু সাড়া পায়নি। কারণ যেই সব দলগুলোকে নিয়ে তারা চিন্তা করছিল যে তাদের শক্তি দিয়ে হচ্ছিল না, সুতরাং আরো কিছু গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে তারা একটা বড় আকারের জোট করতে চাচ্ছিল এবং সেই জোট নির্বাচনে লড়বে এমন একটা চেষ্টা ছিল তাদের। কিন্তু যেহেতু কেউ বিএনপির দিকে কেউ জামাতের দিকে, ওই আসনটা হয়ে গেছে মূল বিষয়। অর্থাৎ পার্লামেন্টে যদি আমি না যাই তাহলে আমার অস্তিত্ব থাকবে না, এই বিষয়টা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মাথা চাড়া দিয়েছে। এবং এনসিপি যাদেরকে ডেকেছে তারা আসলে সরে গেছে, যেমন গণ অধিকার পরিষদ, তারপরে ওয়ার্কার্স পার্টি সাইফুল হকের, এই দলগুলি কিন্তু ছিল, এক পর্যায়ে ছিল, কিন্তু পরে সরে গেছে। বিএনপি যখন নাকি তাদেরকে সিট দিয়েছে, এখন তারা যখন দেখলো যে সবাই যখন সরে গেছে তখন আমরা কি করি, তখন তারা একবার দৌড়াচ্ছে বিএনপির দিকে, একবার দৌড়াচ্ছে জামাতের দিকে। এখন বিএনপি যে কটা আসন দিতে চায় খুবই কম, 8 থেকে 10টা, সেখানে জামাত দিতে চায় সম্ভবত 25 থেকে 30টা। এখন ওরা চিন্তা করতেছে যে কোন দিকে যাব, কিন্তু তারা ইতিমধ্যে বুঝেছে। আজকে আমি এই জোটের একজন নেতার সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে আসলে আমরা এই ক্ষেত্রে আপোষ করেছি, আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যটা আসলে অর্জন হয়নি। লক্ষ্যটা ছিল একটা তৃতীয় শক্তি হিসাবে গড়ে ওঠা। কিন্তু মানে জোটের মধ্যে একটা প্রবল এ হলো, যদি আমরা পার্লামেন্টে না যাই তাহলে আমাদের কোনো লক্ষ্যই পূরণ হবে না ভবিষ্যতে। সুতরাং এখন যে কোনো ভাবে হোক, হয় জামাতের সাথে না হয় বিএনপির সাথে জোট বেঁধে আমাদের নির্বাচনে যাইতে হবে। এই জন্য তারা দুই ভাবেই আলোচনা শুরু করছে এবং মূলত নাহিদ ইসলাম এই আলোচনাটা করছে। সম্ভবত যেটা ধারণা করা হচ্ছে যে জামাতের দিকেই আপাতত পাল্লা ভারী, কারণ জামাত অনেকগুলো আসন দেবে। সাবির ভাই, এই পক্ষের মধ্যে যদি আমরা প্রথম দুই পক্ষের মধ্যে বা এখন যে দুই পক্ষ আছে তাদের মধ্যে যদি আমরা একীভূত হইতে দেখি, সেইটা আপনার কাছে কেমন লাগে সেটা যদি আপনি আমার বলতেন। যে বিপ্লবের শক্তি বা তারুণ্যের শক্তি বলে যাদেরকে আমরা আশা করেছিলাম, তাদের উপর ভর করেছিলাম। এইটা হচ্ছে একটা, বলবো এই জুলাইয়ের ঘটনার পর এটা একটা সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট, যে নেতৃত্ব বেরিয়ে আসলো তাদের কোনো দল ছিল না। অতীতের যখন এই ধরনের গণ আন্দোলন হয়েছে তখন যারা ছাত্র নেতা ছিল তারা হয় বিএনপির নেতা, না হলে আওয়ামী লীগের নেতা ছিল। 69-এ ছিল আওয়ামী লীগের, 71-এ ছিল আওয়ামী লীগের, 90-তে বিএনপির ছাত্র দলের নেতারা নেতৃত্ব দিল এবং বিএনপিতে জয়েন করলো, কিন্তু এদের কোনো দল ছিল না। কিন্তু এদের দল গঠন করার পরামর্শ দিয়েছিলেন প্রফেসর ইউনূস নিজে। এটা তিনি ফাইন্যান্সিয়াল টাইমসের এক সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি তাদেরকে অ্যাডভাইস করেছি যে তোমাদের আইডিয়াগুলো টেবিলে আনার জন্য একটা দল করো, তাহলে তোমরা এই দলীয় আলোচনায় বসতে পারবে। কিন্তু যেটা হলো যে সরকারি পৃষ্ঠপোষকতা তাদের ছিল, মিডিয়ার অনেক নজর তাদের উপর ছিল, ম্যাসিভ কাভারেজ পেত। একটা ছোট নতুন দল হিসেবে তাদের যত পাওনা তার চেয়ে অনেক অনেক বেশি কাভারেজ পেত। তারপরও তারা কিন্তু কোনো জনগণের মনে কোনো দাগ কাটতে পারেনি। এটা কারণটা কি? এটা কারণ হচ্ছে যে ওদের অনভিজ্ঞতা, এবং তারা যে কোনো ধারাবাহিক রাজনীতির মধ্যে দিয়ে আসেনি, সেটার জন্য তারা জনগণের সাথে কিভাবে সম্পৃক্ত হবে, জনগণের সাথে